কে হত্যা করা হয়েছে। সামগ্রিক এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ আজকের এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। শুরুতেই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক ফজলে রাব্বী সরকার। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আসলে সালাম জানিয়ে শুরু করছি, কিন্তু দুঃখ হচ্ছে যে আজ যেখানে আমরা আলোচনা করছি ইনকিলাব মঞ্চ থেকে, ঠিক সেই সময় ভারতে আমাদের ভাইদের রক্ত ঝরানো হচ্ছে। এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে তাদেরকে যে কোনো সাধারণ কারণে আসলে তাদেরকে হত্যা করা হয় নাই বা তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয় নাই, বরঞ্চ এটা একটা জাতিগত নিধন চলছে এখানে। এবং আমরা যদি বলি, শুরুতে একটা কথা বলে নিচ্ছি যে ভারতে এখন যারা এই ধরনের নির্যাতনগুলো চালাচ্ছে তারা একটা পলিটিক্যাল এবং একটা বিশিষ্ট একটা আদর্শ ধারণ করে। আপনারা জানেন যে হিন্দু ধর্ম বা হিন্দুইজম, এখনকার যে হিন্দুত্ব বা উগ্র হিন্দুত্ববাদ, এইটার আসলে পার্থক্য আছে। তো আজ যারা এই ধরনের নির্যাতনগুলো চালাচ্ছে তারা বেশিরভাগই তারা এন্টায়ারলি হচ্ছে কি আপনার হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী। এখন তাদের এই আদর্শটা কেমন আমরা যদি ফিরে তাকাই, এদের আদর্শের ধারক বাহক হচ্ছে বীর সাভারকার নামক এক ব্যক্তি। সেই বীর সাভারকারের একটা বিখ্যাত বই আছে। আজ যে মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, এটার ধারক বাহক হচ্ছে হিন্দুত্ববাদ, এবং সেই হিন্দুত্ববাদের সংজ্ঞায়নটা তার দুইটা বইয়ের মধ্যে খুব ভালোভাবে উল্লেখিত আছে। একটা বই হচ্ছে সিক্স গ্লোরি ইপোকস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এবং আরেকটা বই আছে, সেই বইয়ের নাম হচ্ছে হিন্দুত্ব অথবা হিন্দুত্ব হু ইজ হিন্দু অথবা হু ইজ এ হিন্দু। এই দুইটা বইয়ের মধ্যে এখনকার যে হিন্দুত্ববাদ তার আসলে রূপক ব্যাখ্যা করা আছে। আপনি চিন্তা করুন যে আজ থেকে প্রায় 100 বছর আগে সে তার বইগুলোতে এভাবে লিখে গিয়েছে। যেমন এই যে সিক্স গ্লোরি ইপোকস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এই বইয়ের 8 নম্বর চ্যাপ্টারের 451 নম্বর প্যারায় উল্লেখিত আছে, এইভাবে উল্লেখিত আছে যে কোনো হিন্দু যদি যৌন চাহিদা ব্যতি রেখে যদি প্রতিশোধ নেওয়ার জন্য যদি কোনো মুসলমান নারীর উপর যদি যৌন নির্যাতন যদি চালায়, কোনো মুসলমান নারীকে যদি ধর্ষণ করে, তাহলে সেটা খারাপ কিছু না। এমনকি যদি কোনো হিন্দু শাসক বা কোনো হিন্দু যদি কোনো মুসলমান যদি তাদের নারীদেরকে যদি ধর্ষণ না করে, তাহলে সেটা হচ্ছে তার পারভার্ট ভার্চু, মানে গান্ডু ভার্চু আর কি, গান্ডু গুণাবলী। আপনি চিন্তা করেন যে তাদের মুসলমানদের প্রতি জাতিগতভাবে তাদের দৃষ্টিভঙ্গি এইরকম। আপনি যদি বলেন যে তাদের কাছে আসলে ভারতের বা হিন্দুস্তানের বাসিন্দা কারা, তারা মনে করে যে ভারতের বা হিন্দুস্তানের লেজিটিমেট বাসিন্দা হচ্ছে হিন্দুত্ব হু ইজ এ হিন্দু। এই বইয়ে লেখা আছে যে যাদের পিতৃভূমি এবং পবিত্র ভূমি উভয়েই হিন্দুস্তান, শুধু তারাই হিন্দুস্তানে থাকতে পারবে। এইখানে শুধু মুসলমান না, এমনকি এখানে খ্রিস্টানদেরকে পর্যন্ত উল্লেখ করা হয়েছে যে মুসলমানদের তো পূর্ণভূমি হচ্ছে গিয়ে আপনার মক্কা বা ফিলিস্তিন, আর খ্রিস্টানদের হচ্ছে গিয়ে আপনার পশ্চিমে, কিন্তু এখানে শুধু পবিত্র ভূমি হচ্ছে হিন্দুদের। অতএব এখানে শুধুই লেজিটিমেট বাসিন্দা হবে হিন্দুরা বা হিন্দুত্ববাদী যারা তারা। আপনি চিন্তা করুন, মুসলমানদের প্রতি বা অন্য যে কোনো ধর্মাবলম্বীদের প্রতি তাদের ধারণাটাই এরকম, তাদের জাতিগত দৃষ্টিভঙ্গিটাই এরকম। এবং এইটার পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পেয়েছি যে গত 4 মে থেকে 7 মে পর্যন্ত জাস্ট এই 3 থেকে 4টা দিনের ঘটনা আপনারা যদি বিশ্লেষণ করেন, যে আপনারা জানেন যে ভারতের যে কয়টা প্রদেশ আছে তার মধ্যে সবচাইতে কম পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য। সেই পশ্চিমবঙ্গে গত এই 3-4 দিনের মধ্যে দেখা গিয়েছে যে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মানুষকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুধু মুসলমান হওয়ার কারণে তাদের নামাজরত অবস্থায় তাদেরকে পিছন থেকে তাদেরকে মকারি করা হয়েছে। মানে কোন পর্যায়ের অবস্থা আপনারা চিন্তা করুন, মসজিদে পর্যন্ত হামলা হয়েছে। যেই পশ্চিমবঙ্গে পূর্ববর্তী সময়ে ক্রাইম রেট ছিল অত্যন্ত কম, সেই হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থা। এবং এখন তো মাত্র শুরু, সামনে যে কোন পর্যায়ের ভয়াবহ অবস্থা ধারণ করবে আমরা কেউ নিশ্চিতভাবে বলতেই পারি না। এই হচ্ছে অবস্থা। এবং এতক্ষণ যা বললাম এটা তো শুধু ছিল পশ্চিমবঙ্গ নামক একটা প্রদেশের কথা। আপনারা চিন্তা করুন যে এটা তো কম খারাপ অবস্থা বা নতুন শুরু হয়েছে। এন্টায়ার ভারতবর্ষের অবস্থা চিন্তা করেন বা এন্টায়ার ভারত রাষ্ট্রের কথা চিন্তা করেন, ইন্ডিয়া রাষ্ট্রের কথা চিন্তা করেন। সেখানে আপনারা ইতিমধ্যেই জানেন যে সেখানে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেও মুসলমান নারী সে পর্দা করে, সে মুখে নিকাব নিয়েছে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে তার মুখে নিকাব খুলে ফেলা হচ্ছে ভাই। সেখানে মসজিদের সামনে এখনো ভিডিও পাবেন, মসজিদে নামাজ হচ্ছে, সেই মসজিদের সামনে বিশাল বড় গ্যাং নিয়ে সেইখানে ডিজে পার্টি করা হচ্ছে ভাই। সেইখানে মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে সেখানে নাচানাচি করা হচ্ছে। এই হচ্ছে অবস্থা ভারত নামক রাষ্ট্রের। আপনারা চিন্তা করুন, সেখানে এমন অবস্থা যে জুমার নামাজ পড়া অবস্থা আমরা দেখতে পেয়েছি যে জুমার নামাজ পড়ছে একজন মুসল্লি, সে নামাজ পড়ছে, তাকে পুলিশ গিয়ে পিছন থেকে
পিটিয়ে বের করে দিচ্ছে ভাই, গণহারে পিটানো হচ্ছে তাদেরকে। এই হচ্ছে অবস্থা একটা রাষ্ট্রের, মানে একটা ধর্মীয় সংখ্যালঘু, তাদের এই অবস্থা। এবং এটার মধ্যে সীমাবদ্ধ না, আমরা পূর্ববর্তী সময় দেখতে পেয়েছি যে 500 বছরের থেকেও বেশি ঐতিহাসিক একটা মসজিদ ছিল বাবরি মসজিদ, সেটাকে ধ্বংস করা হয়েছে। সেই বাবরি মসজিদ ধ্বংস করার পরে সেটা প্রত্যেকটা ইট খুলে নিয়ে গিয়ে তারা হিন্দুত্ববাদীরা তারা সেই ইটের উপর প্রস্রাব পর্যন্ত করেছে। আপনারা চিন্তা করুন একটা জাতির উপরে বা একটা ধর্মের উপরে ঠিক কি পরিমাণ বিদ্বেষ তারা লালন পালন করে। সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে, এবং তার থেকেও বড় কথা এখনো বিভিন্ন মসজিদ সেগুলোকে টার্গেট করা হচ্ছে। তারা বলছে যে এইখানে একটা হয়তো একটা মন্দির হয়তো ছিল, এরকম ধারণা করে এখনো তাদের টার্গেট হচ্ছে মসজিদগুলোকে ধ্বংস করা। আপনারা জানেন যে ইতোমধ্যে তারা ওয়াকফ বিল বাতিল করেছে, মুসলমানদের যে একটা ওয়াকফ বিল ছিল সেটা বাতিল করে দিয়েছে। এর মানে হচ্ছে মুসলমানরা যে মুসলমানদেরকে সহায় সম্পত্তিহীন করার সর্বোচ্চ উদ্যোগ তারা গ্রহণ করেছে। এবং তার পাশাপাশি তারা আপনারা CAA বা CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটার নাম হয়তো আপনারা শুনেছেন, যার মাধ্যমে ভারতে যারা মুসলিম তাদেরকে ভারতের নাগরিকত্ব থেকে শুধু বাতিল করা হবে না, বরঞ্চ বাংলাদেশে পুশিং করার মতো চিন্তা ভাবনা তারা লালন করছে এবং চেষ্টা করছে এই পর্যায়ে। আপনারা চিন্তা করার অবস্থা। পাশাপাশি যদি বলি, আসলে এইগুলো বলতে গেলে আসলে এমন একটা অবস্থা যে শেষ হচ্ছে না। যারা এই কাজগুলো করছে, যারা ভারতে এই কাজগুলো করছে এবং যারা এনজয় করছে, তাদেরকে একটাবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা যারা বাংলাদেশকে নিয়ে কথা বলেন না, বিভিন্ন সময় যে নাটক করেন যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু বা হিন্দুরা নির্যাতিত, একটাবার বাংলাদেশের দিকে তাকান। 5 অগাস্টের পরে এবং 5 অগাস্টের সময়ে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত, বিএনপি, জামাত, এমনকি ওই সময় সমন্বয়ক ভাইয়েরা যারা ছিলেন, তারা পর্যন্ত সেই সময় প্রত্যেকটা মন্দিরের সামনে সারা রাত না ঘুমিয়ে পাহারা দিয়েছে যাতে বাংলাদেশের একটা মন্দিরে আক্রমণ না হয়। ঠিক পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী তারা চেষ্টা করেছিল এই কাজগুলো করার জন্য, আমরা আমাদের জান প্রাণ দিয়ে সেটা রক্ষা করেছি। আর তার প্রেক্ষিতে আমরা কি দেখতে পাচ্ছি ভারতে, এটা আমরা দেখতেই পাচ্ছি অবস্থা। আপনারা চিন্তা করুন, শুধু 5 অগাস্টের পরবর্তী সময়ে না, বাংলাদেশে এমন একটা অবস্থা ছিল হিন্দুত্ববাদীদের আগ্রাসনের কারণে বাংলাদেশের চট্টগ্রামে একটা জায়গায় সেখানে বাংলাদেশের পতাকা ঝুলছিল, বাংলাদেশের পতাকা পথ করে উড়ছিল। সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের পতাকার উপরে গিয়ে তারা গেরুয়া পতাকা লাগিয়েছে, ভারতের ওই হিন্দুত্ববাদী পতাকা লাগিয়েছে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন তাদের উস্কানিদাতাকে যখন গ্রেফতার করা হলো রাষ্ট্রদ্রোহ মামলায়, সেই জায়গায় বাংলাদেশের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাই তাকে কুপিয়ে গলা কেটে জবাই করেছে পর্যন্ত। এই ছিল অবস্থা, বাংলাদেশের হিন্দুত্ববাদী এই কাজ করেছে। এবং তারপরেও আমরা বাংলাদেশের সাধারণ মুসলমান এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত এই ঐক্য এসেছিল যে বাংলাদেশের হিন্দু ভাইরা যারা আছেন তাদেরকে আমাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। বাংলাদেশের ওই সময় একদম সুপ্রিম পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ ইনফিরিয়র পর্যায় পর্যন্ত সকল মুসলমান, বাংলাদেশের সকল সাধারণ মানুষ সেই সময় বাংলাদেশের হিন্দুদের উপর যেন একটা আক্রমণ করার চেষ্টা করেছে। এই ছিল আমাদের অবদান। বাংলাদেশ থেকে ওই ভারতের ওই যারা বাংলাদেশের দিকে তাকিয়ে নাটক করে, ভারতের মিডিয়া যারা বাংলাদেশের দিকে তাকিয়ে নাটক বানায় যে বাংলাদেশে হচ্ছে হিন্দুরা নির্যাতিত, তারা বাংলাদেশের এই ঘটনাগুলো একটু মনে করুক, বাংলাদেশের অবস্থাগুলো একটু মনে করুক যে বাংলাদেশ কোন পর্যায়ে দেশ, বাংলাদেশের মানুষ কতটা অসাম্প্রদায়িক এবং আন্তরিক একটু মনে করুন। আমার ভাইয়েরা, ঘটনা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। ভারত এই কাজগুলো করেছে এবং এখনো করে যাচ্ছে। তারা শুধু এনজয় করে নাই, এমনকি আপনি চিন্তা করেন যে কিছুদিন আগে তারা কি করেছে, আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা মিসাইল টেস্ট করেছে। পূর্ববর্তী সময় এরকম উদাহরণ খুব কমই দেখা গিয়েছে। তারা মিসাইল টেস্ট করেছে, তারা হচ্ছে গিয়া যে বর্ডার কিলিং করেছে। বর্ডার কিলিং আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে তারা করে আসছে, এখনো করেছে। তো এইগুলোর মাধ্যমে তারা আসলে কি বোঝাতে চায় জানেন? সীমান্ত যদি তারা মিসাইল টেস্ট করতে চায় তাদের বর্ডারের মধ্যে তারা করতে পারে, ওকে অসুবিধা নাই, বিশেষ একটা আমরা কোনো কিছু বলবো না। কিন্তু তারা এর মাধ্যমে যা বোঝাতে চায়, বর্ডারে হত্যা করে এবং মিসাইল টেস্ট করে তারা যা বোঝাতে চায় যে তারা বাংলাদেশকে সিকিমের উদাহরণ দিতে চায়, তারা বাংলাদেশকে হায়দ্রাবাদের কথা মনে করিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে গোয়ার কথা মনে করে দিতে চায়। আরে ভাই, তোরা যদি আমাদেরকে এই 3টা দেশের উদাহরণ দিতে চাস, তোরা যদি আমাদেরকে এই 3টা দেশের উদাহরণ আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাস এবং মনে করিস আমরা ভয় পাবো, আমরা না তোদেরকে জাস্ট 2টা ঘটনা বলি, রৌমারি আর পদুয়ার ঘটনাটা একটু মনে করিস, আর কিছু লাগবে। আমার ভাইয়েরা, এখন এই পর্যায়ে এসে আমাদের কথা কিছু বলি। এখন আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা বাংলাদেশ হিসেবে কি করতে পারি, আমাদের কি কিছুই করার নাই? আচ্ছা, এইখানে আরো একটা কথা বলি যে আমাদের মধ্যে কেউ কেউ
আমাদেরকে ভয় দেখান, আমাদেরকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে সর্বোচ্চ পর্যায়ে ডুবিয়ে রাখার জন্য, আমাদেরকে সর্বোচ্চ ইনসিকিউর করার জন্য তারা আমাদেরকে বলে কি, বাংলাদেশ তো একটা ছোট দেশ, খুবই ছোট্ট একটা দেশ, ভারতের সাথে কি মারামারি করে পারবে? আরে ভাই, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই কথা যারা বলে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছোট করে দেখে। ঠিক। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না। ঠিক। আপনারা চিন্তা করেন, আজ আমাদেরকে এটা বলা হচ্ছে, ভুটান এবং মালদ্বীপের কথা যদি আমরা বলি, তাদের রাষ্ট্রীয় যে টেরিটরি সেটা আমাদের টেরিটরির চেয়েও ছোট। তাদের যদি অবস্থানের কথা বলি, তাদের মিলিটারি বা তাদের যে আর্মি সেটা আমাদের আর্মির চেয়েও দুর্বল। তারা কিভাবে ভাই ডিপ্লোম্যাসি করে ঠিক আছে ভাই? আমরা তো তাদের দিকেও তাকাতে পারি ভাই। বাংলাদেশ তার চেয়ে অনেক ভালো করতে পারতো, কিন্তু এই ধরনের কিছু আসলে সেজদা করা পাবলিক, যারা ভারতের পায়ে সেজদা করে, তাদের কারণে আসলে আমরা অনেক কিছু করতে পারি নাই। এই হচ্ছে অবস্থা ভাইরা। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনাকে বলতে চাই, আপনি একটু ভুটান এবং নেপালের পররাষ্ট্র নীতির দিকে একটু তাকান। পৃথিবীর অনেক বড় বড় দেশ আছে, পৃথিবীর অনেক ছোট ছোট দেশও আছে যাদের পররাষ্ট্র নীতি অনেক শক্তিশালী। পৃথিবীর অনেক দেশ আছে যাদের মিলিটারি আমাদের মিলিটারির চেয়ে অনেক দুর্বল। আপনি চাইলে আমাদের হাতে অনেক শক্তিশালী এবং অনেক কেপেবল ডিপ্লোম্যাটস আছে, তাদেরকে কাজে লাগান। আমাদের বাংলাদেশের ডিপ্লোম্যাসি সেই পর্যায়ে নিয়ে যান। বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু জনগণ, লুঙ্গি পরা জনগণ বর্ডারে গিয়ে একা কাঁধে তুলে নেয় নাই। এটা আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরও দায়িত্ব। পাশাপাশি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং একই সাথে নির্বাচিত জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আমাদের সেনাবাহিনীর দিকে একটু তাকান। আমাদের সেনাবাহিনী শুধু আমরা এই ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই আমাদের আর্মি তারা আরো ভালো করুক, আমাদের মিলিটারি তারা আরো ভালো করুক। আমাদের অস্ত্র শস্ত্র দরকার আছে, যে দীর্ঘদিন পুরাতন একটা মরা একটা ফাইটার জেট না, একটা মরা একটা যুদ্ধ বিমান, সেটা চালাতে গিয়ে বা সেটা নিয়ে প্র্যাকটিস করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে। আপনারা জানেন মাইলস্টোন দুর্ঘটনার কথা, আপনারা জানেন। এর কারণ কি? এর অন্যতম একটা কারণ, এখানে পাইলটের আসলে এক্সপার্টাইজের আসলে যতটুকু ঘাটতি ছিল তার চেয়ে বেশি ঘাটতি ছিল সেই যন্ত্রটা, সেই যুদ্ধ বিমানটা, সেটা ছিল সেলফ প্রবলেমেটিক। তো আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের মিলিটারির দিকে একটু তাকান। বাংলাদেশের মিলিটারিকে আপনি শুধু আসলে বিভিন্ন কাজের কন্ট্রাক্ট নেওয়া এর মধ্যে সীমাবদ্ধ রাখেন না, বিভিন্ন কাজের কন্ট্রাক্ট নেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আপনি বাংলাদেশের আর্মিকে আরেকটু শক্তিশালী করেন, আরো প্রফেশনাল করে তোলেন। অন্যথায় আমাদের আসলে নিজেদের জায়গাটা অত্যন্ত দুর্বল হয়ে যাবে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কিন্তু সেই কথাটা আমরা ভুলি নাই। আপনি আপনার সরকার যখন ক্ষমতা ছিল তখন কিন্তু আপনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে আপনার উদ্দেশ্য বাংলাদেশের টেরিটরি বাড়ানো, এটা কিন্তু আপনি বলেছিলেন, এখনো পর্যন্ত রেকর্ড আছে। তো আপনি যদি মনে করেন, যেহেতু এখন আমাদের অবস্থা অপেক্ষাকৃত খারাপ, আপনি যদি মনে করেন যে বাংলাদেশের টেরিটরি বাড়ানোর দিকে আপনি যেতে পারবেন না, ওকে, সমস্যা নাই। কিন্তু আপনি যে টেরিটরি আছে, আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, এইটার দিকে একটু নজর দেন ভাই, অনুগ্রহ করে এটার উপর নজর দেন। এবং এই স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার মহান আমানত কিন্তু আপনার ঘাড়ে, এবং আপনি যদি ফেল করেন বাংলাদেশ কিন্তু ফেল করবে। যাই হোক, এই পর্যায়ে শেষ পর্যায়ে এসে একটা কথা বলতে চাই, যে আসলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ভারতের পশ্চিমবঙ্গে যে শুভেন্দু জেতার পরে বা যখন বক্তব্য দেয়, বাংলাদেশে একটা গ্রুপ আছে যারা বিশ্বাস করে যে আরে মেরে আবু আয়েঙ্গে, মেরে শুভেন্দু আবু আয়ে। তারা মনে করে যে ভারতের শুভেন্দু আবু নাকি ওদের ওই এক মা আছে খুনি হাসিনা, ওকে নাকি বাংলাদেশে নাকি ফেরত নিয়ে আসবে। আরে ভাই, আমরা তো চাই সে ফেরত আসুক, এবং ফেরত আসবে ফাঁসির কাস্টে ঝোলার জন্য সে ফেরত আসবে, এবং সে আসা মাত্র আমরা তার বিচার করে ছাড়বো। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে তার বিচার আমরা করে ছাড়বো, এবং আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই, তার হত্যাকাণ্ডের বিচার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ। আসসালামু আলাইকুম।